গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ কৈলাস। আমি কৈলাস। তো আজকে আমি তোমাদের তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেলে লক্ষ্য করেছো যে তিনটি পয়েন্ট কিন্তু আমি এখানে লিখে দিয়েছিলাম। সেই তিনটি বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি লাইভে এসেছি। আমার প্রথম পয়েন্ট হচ্ছে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রিইস্যু। কাদেরকে করতে হবে, কাদেরকে করতে হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখো এখন কিন্তু চারিদিকে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে যে স্টেট এনসিএল এবং সেন্ট্রাল এনসিএল। ওবিসির ক্ষেত্রে দুটো এনসিএল করতে হয়। একটা হচ্ছে আগে ছিল সেন্ট্রালদের কোনো যদি পরীক্ষা দেওয়া হতো তো সেই লেভেলের ক্ষেত্রে আমাদের একটা ওবিসি সেন্ট্রাল এনসিএল সার্টিফিকেট বানাতে হতো, কিন্তু বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে স্টেটের জন্য কিন্তু একটা স্টেট এনসিএল সার্টিফিকেট বানাতে হবে। তো এই দুটো জিনিস কি, দুটো কি একই রকম না দুটো কি আলাদা, সেই সম্পর্কে বলবো। এবং তৃতীয়ত, আমাদের 2025 সালের যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট থমকে গেছে, সেটি আবার কবে থেকে পুনরায় চালু হতে পারে বা শুরু হতে পারে, সেই সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলছি যে আগের ভিডিওতে তোমরা জানতে চেয়েছিলে যে অ্যাকচুয়াল ইডাব্লিউএস প্রার্থী কত আছে সেই সম্পর্কে। তো সেখানে আমি তোমাদের কমেন্ট বক্সে একটু বলেছিলাম যে 2025 সালে যখন আমাদের রিক্রুটমেন্ট নোটিশ আসে এবং পরবর্তী যখন ফর্ম ফিল আপ করা হয়, সেখানে কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আসে। সেই অবধি যদি কেউ ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে সক্ষম হয়ে থাকে তাহলে তারা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালিড ইডাব্লিউএস হবে। আর ফর্ম ফিল আপের পর যদি নতুন করে কেউ বানাবার চেষ্টা করে তাহলে কিন্তু তারা যদি সেই ইডাব্লিউএস সার্টিফিকেট আমাদের যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে যদি শো করেন, সেটা কিন্তু গ্রাহ্য বা গ্রান্টেড কিন্তু কখনোই হবে না। অর্থাৎ ফর্ম ফিল আপের আগে পর্যন্ত যারা যারা ইডাব্লিউএস বানিয়ে ফেলেছো সেগুলাই একমাত্র ভ্যালিড হবে। তো এই যে বিষয়টা, সেটা আগের ভিডিওতে আমি একটুকু ভুল করেছিলাম। সেখানে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে এটা সবার জন্য হবে, কিন্তু না, যারা ফর্ম ফিল আপের আগে পর্যন্ত ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা গ্র্যান্টেড, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস প্রার্থীর সংখ্যা অনেকটাই কম হবে, কারণ তখন কিন্তু অনেকেই বানাতে পারেনি। ওবিসিদের ক্ষেত্রে নিয়মটা আলাদা, কারণ ওবিসি সার্টিফিকেটটার যে নিয়মটা ছিল সেটা কিন্তু তারা পূর্বে থেকেই তাদের সার্টিফিকেট ছিল। তো ইডাব্লিউএস প্রার্থীর সংখ্যা ম্যাক্সিমাম 4,000 থেকে 4,500 হতে পারে, তার বেশি কিন্তু হবে না। ইডাব্লিউএস প্রার্থীর সংখ্যা 4,000 থেকে 4,500। তো এর মধ্যে আবার অনেকেই চাকরি পেয়ে গেছে, তারা সেখান থেকে হয়তো সেখান থেকে সরে দাঁড়াবে বা সরে যাবে। তো এক্ষেত্রে সেটা যদি ধরা হয় যে 4,200 মতন কিন্তু ইডাব্লিউএস প্রার্থী থাকবে। তো তোমরা সকলেই জানো যে ইডাব্লিউএসের জন্য সংরক্ষিত রয়েছে 10%, এবং এই ইডাব্লিউএসের মধ্যে কিন্তু জেনারেলরাই কেবলমাত্র রয়েছে, জেনারেল ছেলেমেয়েরা। তো জেনারেল কাট অফের যখন একটা ম্যান কাট অফ হবে জেনারেলদের, সেখানেও কিন্তু অনেক ইডাব্লিউএস ইনক্লুড হয়ে যাবে 4,000-এর মধ্যে, এবং পরবর্তীতে যারা পড়ে থাকবে তারা কিন্তু তাদের যে কোটা সেখানে লড়াই করবে। তো এটা তোমাদের পরিষ্কার করে দিলাম। আর এবারে আসছি ইডাব্লিউএস রিভ্যালিডেশন সিস্টেমটা কি। দেখো অনেকেরই কিন্তু পুরনো হাতে লেখা সার্টিফিকেট ছিল, যেটাকে আমরা ম্যানুয়াল সার্টিফিকেট বলি। সেখানে সিগনেচারও যেটা এসডিও অফিস থেকে দিয়ে আছে সেটাও হাতে লেখা, এবং তোমাদের নাম গ্রাম সমস্ত কিছু যা কিছু ছিল সেগুলোই কিন্তু হাতে লেখা ছিল। তো এখন আর হাতে লেখা চলছে না, এখন সব কিছু তোমাদের ডিজিটাল করতে হচ্ছে। তাহলে তাদেরকে কিন্তু রিভ্যালিডেশন বা রিইস্যু পর্যায়ে যেতে হবে, এবং তাদের সার্টিফিকেটগুলোকে এখন যেরকম চলছে সেরকমভাবে সেগুলোকে নতুন করে বানাতে হবে। এখন আর হাতে লেখা কিন্তু কোনোরকমভাবে গ্র্যান্টেড নিচ্ছে না, সব কিছু ডিজিটাল হচ্ছে। আবার কাদেরকে বানাতে হবে, দেখো যাদের
ডিজিটাল সার্টিফিকেট রয়েছে, নাম্বারটা রয়েছে, কিন্তু যে এসডিও অফিস থেকে যে সইটা দেওয়া হয়েছে সে এসডিও অফিসারের সইটা কি আছে সেখানে আবার হাতে লেখা রয়েছে এবং স্ট্যাম্প দেওয়া আছে। তো এখন তোমরা সকলেই যারা যারা করেছো তারা হয়তো লক্ষ্য করে দেখেছো, বা যারা যারা করনি তারা শুনে রাখো যে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিজিটাল নাম্বার থাকলেও কিন্তু হবে না, তোমাদের যে সাইন সেটা কিন্তু ভেরিফাইড হতে হবে ডিজিটাল, অর্থাৎ এসডিও অফিসের সার্টিফিকেটে যে সইটা থাকবে সেটাও কিন্তু ডিজিটাল সাইন হতে হবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর অবস্থাও আমি বলে দিলাম। তো আমি দ্বিতীয় নম্বর পর্যায় পর্যন্ত এসেছি। আমার প্রথম হাতের লেখা ছিল, আমি পরবর্তীতে সেটাকে ডিজিটাল করেছি এবং এই পর্যন্ত এসেছি। এবার কিন্তু এখানে থেমে থাকলেও হবে না, আমাদের কিন্তু বর্তমানে কি হয়েছে বলো তো, ক্যাটাগরি কিন্তু আর নেই। ওবিসি যে ক্যাটাগরির ভাগ সেই ক্যাটাগরি কিন্তু আর নেই, অর্থাৎ ওবিসি শুধু ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি, সেখানে আবার যে এ বা ওবিসি বি, ওবিসি এ এবং ওবিসি বি বলে কোনো রকম ভাগ কিন্তু সেখানে নেই, কোনো রকম বৈষম্যতা নেই। ওবিসি এসটি এসসিদের মতো একটা স্ট্যান্ড পর্যায়ে এসেছে, সেখানে ওবিসি কেবলমাত্র ওবিসি, কোনো রকম এ বা বি নেই। আগে 2025 সালে জানুয়ারিতে তৎকালীন যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তো তারা একটা লিস্ট দিয়েছিলেন, সেখানে 140টি সাবকাস্ট অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে 91টি ছিল ওবিসি বি এবং বাকি 49টা ছিল ওবিসি এ। কিন্তু বর্তমানে সেটা কিন্তু এখন আর নেই। এখানে ওবিসিদের জন্য সংরক্ষণ মাত্র 7%। ঠিক শুনেছে বন্ধুরা, কত শতাংশ? 7%। সেখানে ওবিসি এ ওবিসি বি নেই, অনলি ওবিসি হয়ে গেছে। তাই যারা যারা ওবিসি বি থেকে ওবিসি এ হয়েছে, আবার ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে, এরকম পরিবর্তন হয়েছে, কেউ এ থেকে বি গেছে, কেউ বি থেকে এ গেছে, তাদের জন্য একটাই বা তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে তারা কিন্তু পুনরায় আবার সেটাকে ভেরিফাই করো, পুনরায় আবার অ্যাপ্লিকেশন করে তোমাদের যে এবির যে বিভ্রান্তটা সেটা কিন্তু মুক্ত করো। সেখানে কিন্তু এখন মাত্র 66টি জাতি কিন্তু ওবিসির মধ্যে রয়েছে। সেই তালিকায় যারা যারা পড়ছে তারা কিন্তু এই ওবিসির সুযোগটা নিতে পারবে। তো আমি নিজেও, আমার সাবকাস্ট হচ্ছে কর্মী, তো আমি সেটা নতুনভাবে অ্যাপ্লিকেশন করি। এখন কিন্তু আমার সেখানে যে ওবিসি এবি কিন্তু আর আসছে না, অনলি ওবিসি আসছে, অনলি ওবিসি। তো আমি বিডিও অফিস থেকে যেটুকু জানলাম যে এই বিভ্রান্তটা কিন্তু তখনই তৈরি হচ্ছে যখন তারা বুঝতে পারছে যে সেন্ট্রাল এনসিএল এবং স্টেট এনসিএল জিনিসটা কি। দেখো, সেন্ট্রাল এনসিএল তোমরা কম বেশি সবাই জানো, সেটার জন্য একটা আমাদের এনসিএল বানাতে হয়, সেক্ষেত্রে এনসিএল একটা ফরম্যাট রয়েছে। কিন্তু স্টেট এনসিএল বলে আলাদা কিছু নেই। আমাদের সার্টিফিকেটটা যদি আমরা এখন যে স্ট্যাটাসে রয়েছে সেই স্ট্যাটাসে আনতে পারি, অর্থাৎ আমাদের ওবিসি সার্টিফিকেটটা যদি শুধুমাত্র ওবিসি করতে পারি, শুধুমাত্র ওবিসি করতে পারি, তাহলেই সেটা আমাদের সব কাজে লাগবে। স্টেটে তুমি যে কোনো কিছু পরীক্ষা দাও, যে কোনো কিছু অ্যাডমিশন হও, সব জায়গায় কিন্তু সেইটা গ্রান্টেড হবে। তো তার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তোমাকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। আবার সেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে ভিডিওর ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমার ফটো এবং ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমাকে নতুন করে আবেদন করতে হবে। আবেদন করার পর যে তোমাকে 3 পাতার একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরোবে, তার সাথে যাবতীয় যে ডকুমেন্টসগুলা যেগুলা ভিডিও অফিস থেকে জানানো হবে বা আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, তার সাথে তোমার সাপোর্টিং ডকুমেন্টস, তোমার যে আগের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটার একটা জেরক্স কপি দিতে হবে, এবং তোমার বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড, এগুলা কিন্তু তার সাথে যুক্ত করতে হবে। এর সাথে
আরও কয়েকটি ফর্ম তোমাদের নিজ নিজ বিডিও অফিস থেকে দেওয়া হবে, সেগুলো তোমাদের সাথে কিন্তু যুক্ত করতে হবে। এর মধ্যে দেখবে জমির বিভিন্ন পরিমাণ, এনকোয়ারি রিপোর্ট, তারপর তোমার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, বিভিন্ন কিছু জিনিস এগুলোর মধ্যে থাকবে, এবং ঘোষণাপত্র, সেলফ ডিক্লারেশন। তো এইগুলা পারলে বংশ পঞ্জিকা এবং এজাহার দু একটা দিতে পারো। এগুলা ম্যান্ডেটরি নয়, এগুলা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, কিন্তু ওই যেগুলো আগে বললাম সেগুলা কিন্তু ম্যান্ডেটরি। তুমি এজাহার বা বংশ পঞ্জিকা এগুলা কিন্তু অপশনাল, এগুলা কিন্তু কোনো ম্যান্ডেটরি নয়। তো এই গেল তোমাদের যে স্টেট এনসিএল ভার্সেস সেন্ট্রাল এনসিএলের যে ব্যাপারটা। দেখো, সেন্ট্রালের জন্য একটা এনসিএল হয়, সেটা অনেকেই বানিয়েছে। সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার জন্য সেটা কিন্তু আমাদের লাগে। স্টেট এনসিএল হয়তো ছিল, কিন্তু আমরা সেটা জানতাম না। তো বর্তমানে যেহেতু সেই সম্পর্কে একটা চারিদিকে বিভ্রান্ত ছড়াচ্ছে, তো আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দিলাম যে তোমাদের সার্টিফিকেটটা যদি তোমরা রিভ্যালিডেশন করতে পারো বা রিইস্যু করতে পারো, বর্তমান স্ট্যাটাস ওবিসির যেরকম রয়েছে সেটা করতে পারলেই তোমাদের স্টেট এনসিএল লেভেলটা কমপ্লিট। আমি নিজেও অ্যাপ্লিকেশন করেছি, সব কিছু করেছি, সব কিছু ডকুমেন্টস আমার কাছে রয়েছে। আমি আজকে বা কালকে হয়তো সাবমিট করে দেবো। এবার পরবর্তীতে হয়তো আমার কতদিনের মধ্যে সেটা আসবে সেটা দেখতে হবে। সেখানে বিডিও অফিস এবং এসডিও অফিস কতটা তাদের কাজের গতি রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। এবং আরেকটা বিশেষ ঘোষণা, তোমরা যখন স্টেটের ক্ষেত্রে বা সেন্ট্রাল ক্ষেত্রে যখন এনসিএল সার্টিফিকেট আবেদন করতে যাচ্ছ, দেখো স্টেট এনসিএল বলতে আমি ওই জিনিসটা তোমাদের বললাম যে বিডিও অফিস থেকে যেগুলো বলা হয়েছে সেগুলো তোমাকে অ্যাটাচ করতে হবে। তো আমি যেটুকু বুঝতে পারলাম যে আমরা নতুন করে ওবিসি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম রিভ্যালিডেশন করার জন্য, তখন যেরকম ফর্ম বেরিয়েছিল সেরকম ফর্মেই বেরিয়েছে। শুধু এখানে আমাদের ওবিসির যে স্ট্যাটাস শুধুমাত্র ওবিসি দেখাচ্ছে, এখানে এবি বলে কোনো ভাগ নেই, শুধু ওবিসি, অনলি ওবিসি। ঠিক আছে? তো এবার তোমাদের কাজের গতিটা একটু বাড়ানোর জন্য বা তোমাদের যদি সার্টিফিকেটটা খুব তাড়াতাড়ি হাতে পেতে গেলে তোমাদের কি করতে হবে, তোমরা যেটার জন্য, যে জবের জন্য বা কোনো যদি অ্যাডমিশনের জন্য তোমরা যদি সেটা অ্যাপ্লাই করছো এবং তোমাদের যদি মানে খুব তাড়াতাড়ি সেটা দরকার, আর্জেন্ট দরকার, তাহলে কিন্তু যেটার জন্য তোমরা এনসিএলের জন্য আবেদন করছো তার একটা কপি কিন্তু তার সাথে যুক্ত করতে হবে। আমি যেহেতু 2025 সালে প্রাইমারি রিক্রুটমেন্টের সঙ্গে অন্তর্ভুক্ত, তাই আমি 2025 সালে যে রিক্রুটমেন্ট যে নোটিশটা, সেই নোটিশটা ফর্ম ফিল আপের যে নোটিশটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমি ওর সাথে যুক্ত করেছি। যেহেতু আমার কাছে এখনও পর্যন্ত ইন্টারভিউ কল লেটার এসে পৌঁছায়নি, তাহলে আমি ওই ইন্টারভিউ কল লেটারটাই আমি যুক্ত করে দিতাম, তাহলে হয়তো আমারটা খুব তাড়াতাড়ি আসতো। কিন্তু যেহেতু আমার পুরুলিয়া জেলা, এবং পুরুলিয়া জেলা এসেছিলো ইন্টারভিউ এপ্রিলের 6 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিলের 1 তারিখেই কিন্তু আমাদের কী করেছে বলো তো, পোস্টপোন করে দিয়েছে। কারণ ভোট ছিল তো। এপ্রিল চলে গেল, মে চলে গেল, জুন মাসটাও দেখতে দেখতে তোমার চলে গেল। তো আমি আমার হাতের কাছে এখনও কোনো ইন্টারভিউ কল লেটার পাইনি, তাই আমি তার আগের যেটা নোটিফিকেশান ছিল সেই নোটিশটার 1 কপি জেরক্স দিয়ে সেটাকে যুক্ত করে দিয়েছি। তো প্রথমত আমি তোমাদের এই সম্পর্কে ওবিসি রিভ্যালিডেশন এবং স্টেট এনসিএল ভার্সেস সেন্ট্রাল এনসিএল সম্পর্কে হয়তো পুরোপুরিটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা মনে হয় বা যদি কোনো বুঝতে তোমাদের যদি সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য খোলা রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কমেন্টে উত্তর দেব এবং পাশাপাশি তোমাদের ওই কমেন্টগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি করব। তৃতীয়ত আরেকটা বিষয়, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে 2025 সালে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট থমকে যাওয়া, সেটা আবার কবে পুনরায় চালু হতে পারে। তো দেখো, এই নিয়ে বিশেষ কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। তোমাদেরকে আমি প্রথমতই তোমাদের কাছে সারেন্ডার হচ্ছি যে আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য নেই। আমার কাছে কেন, আরও বড় বড় যারা গ্রুপ আছে, বড় বড় যারা ইউটিউবার আছে, তারাও কিন্তু কোনো রকম এক্ষেত্রে মানে অথেন্টিক তথ্য দিতে পারছে না।
শুধুমাত্র প্রেডিকশন বা একটা অনুমানের উপর তারা বলছে যে হয়তো জুলাই মাসের 15 তারিখের মধ্যে আমাদের প্রাইমারি পর্ষদের নতুন সভাপতি হয়তো নিযুক্ত হতে পারে এবং পাশাপাশি 23 জেলায় আবার নতুন করে ডিপিএসসি চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হতে পারে। তাহলে এপিসি ভবনও নতুন করে চেয়ারম্যান প্লাস আমাদের 23 জেলায় নতুন করে চেয়ারম্যান কিন্তু এই জুলাই মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু নিযুক্ত হতে পারে। তো দেখা যাক, আজকে জুলাইয়ের 1 তারিখ, এখনও 2 সপ্তাহ আছে, তার মধ্যে যদি তারা নিযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আরও হয়তো নিযুক্ত হওয়ার পরেও হয়তো তাদেরকে 1-2 সপ্তাহ টাইম দিতে হবে, কারণ তারা জিনিসটা বুঝবে যে কোন লেভেলে কোথায় কি রয়েছে, সেটা জানার পর তারা কিন্তু পদক্ষেপ নেবে। তো সেক্ষেত্রে বলা যায় যদি এরকম কিছু হয়ে যায় যে নিযুক্ত হয়ে গেল নতুন করে সভাপতি, তাহলে কিন্তু আমাদের কাজের গতি আরও বাড়বে। তখন তারা বুঝতে পারবে যে কোন জায়গায় স্টপ হয়েছিল তার থেকে কিন্তু শুরু হবে। আরেকটা ঘোষণা, তোমরা সকলেই বিভ্রান্ত হয়েছিলে যে ইন্টারভিউ কি আবার পুনরায় নতুন করে হবে নাকি আবার যেখান থেকে স্টপ হয়েছিল সেখান থেকে হবে। তো আমি তোমাদের এই সম্পর্কে একটা 100% অথেন্টিকভাবে তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি যে ইন্টারভিউ কিন্তু নতুন করে কোনো রকমভাবে হবে না। কারণ তোমরা সকলেই জানো যে ইন্টারভিউ যতটা হয়েছে প্রায় 3 ভাগের 1 ভাগ কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে। 10,000 মতো ক্যান্ডিডেটের কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে। তো আর 20,000 মতো বা 20-25,000 মতো ক্যান্ডিডেটের ইন্টারভিউ হতে বাকি আছে। আমি ভ্যালিডদের বলছি, এমনিতে তো অ্যাপ্লিকেশন করেছিল প্রায় 60,000-এর কাছাকাছি, কিন্তু ভ্যালিড যদি ধরতে যাও ওই 25 থেকে 30,000 জন ভ্যালিড ক্যান্ডিডেট আছে, বাকিগুলো কিন্তু সব ফলস। তারা একমাত্র বিভ্রান্ত করার জন্য 22টাতে যাতে নিয়োগ না পাওয়া যায় সেই জন্য তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিল, এবং তারপর আমাদের সাথে কি করছে, আমাদের নিয়োগটা যাতে আটকানো যায় যেভাবে তারা বিভিন্ন উঠে পড়ে লাগছে। তার মধ্যে রয়েছে NIOS, যাদেরকে সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে, বিএড যাদেরকেও সুপ্রিম কোর্ট থেকে বাদ দেওয়া আছে, ইন সার্ভিস যাদেরকেও হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি একটা পোস্টে আছো, আবার সেম পোস্টের জন্য তোমরা কেন আবেদন করছো, কিন্তু তা সত্ত্বেও তারা আবার নতুন করে আমাদের সাথে ঢুকতে চাইছে সেম পোস্টের জন্য। যারা যারা ভ্যালিড নয় তারা কিন্তু কখনোই আমাদের সাথে আসতে পারবে না, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি। কোনো রকম NIOS থেকে ডিএলএড করা প্রার্থী তারা কিন্তু আসতে পারবে না, বিএড করা প্রার্থীও আসতে পারবে না, পাশাপাশি ইন সার্ভিস যারা রয়েছে তারাও কিন্তু আমাদের সাথে আসতে পারবে না। তাদের ক্ষেত্রে অনেক কিছু অসুবিধা রয়েছে, বিভিন্ন কিছু তাদের তথ্য দেখাতে হবে। NIOSদের সম্পর্কে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, সেখানে তোমাদের NIOS সম্পর্কে পুরোপুরি তথ্য দেওয়া আছে, এবং তোমরা NIOS সম্পর্কেও কিন্তু যে NIOS ডিএলএডটা জিনিসটা কি সেটা হচ্ছে 18 মাসের কোর্স, এবং তারা কিন্তু কোর্টের রায় অনুযায়ী তারা কিন্তু আর কোনো রকম নতুন রিক্রুটমেন্টে আসতে পারবে না। পর্ষদ থেকেও একটা নোটিফিকেশান করে দেওয়া হয়েছিল, এবং সেখানে তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়েছিল, সেই ক্রাইটেরিয়াগুলি যদি তারা ফুলফিল করে তাহলে কিন্তু তারা আসতে পারবে, এবং নচেত তারা কিন্তু আসতে পারবে না। সেখানে একটা ভাইটাল ক্রাইটেরিয়া ছিল, মানে একটা তোমার পয়েন্ট ছিল যে বলা হয়েছিল যে 11/8/2017 এর আগে 11/8/2017 এর আগে যদি টেট পাস থাকে তাহলে কিন্তু তারা ভ্যালিড, নচেত তারা কিন্তু কখনোই নতুন রিক্রুটমেন্ট বা নতুন প্রসেসে আসতে কখনোই পারবে না। আগে কি হয়েছে সেটা আমাদের জানা নেই, কিন্তু নতুন করে তারা কিন্তু কখনোই আসতে পারবে না। হয়তো তারা অ্যাপ্লিকেশন করে দিয়েছে কিন্তু তারা প্যানেল থেকে 100% বাদ যাবে। NIOS ডিএলএড বিএড ইন সার্ভিস ফেক সার্টিফিকেট যা কিছু আছে তারা কিন্তু পুরোপুরিভাবে প্যানেল থেকে বাদ চলে যাবে, যেমনিভাবে আগের রিক্রুটমেন্টে গিয়েছিল। তো আমাদের 2025 সালের প্রাইমারি টিচার যে রিক্রুটমেন্ট সেটা শুরু হওয়ার প্রবণতাটা হয়েছে জুলাই মাসে, তো কিছু হবে না, সেটা আগস্টের হয়তো 1st-2nd উইকে মধ্যে কিছুটা হতে পারে, এবং আমাদের ডিপেন্ড করবে যে পর্ষদ সভাপতি কত তাড়াতাড়ি যুক্ত হবে তার উপর। যদি জুলাইয়ের 1st উইকের মধ্যে হয়ে যায় তাহলে জুলাইয়ের 3rd থেকে 4 উইকের মধ্যে কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে, আর যদি জুলাইয়ের 2nd-3rd উইকগুলায় নিযুক্ত হয় তাহলে কিন্তু আগস্টের 1st-2nd উইক পর্যন্ত চলে যেতে পারে। তো সেটাই এখন আমাদের পাখির চোখ থাকবে যে পর্ষদ সভাপতি কবে নতুনভাবে নিযুক্ত হচ্ছে। তাই বলে এই নয় যে তারা প্রসেস আটকে রাখতে পারবে, প্রসেস কিন্তু কখনোই আটকে থাকবে না, প্রসেস চলবে, হয়তো একটু সময় লাগবে।
যেভাবে নদিয়া জেলা পর্যন্ত ইন্টারভিউ হয়েছিল 5th ফেজ, এবার পরবর্তীতে 6 থেকে 10 ফেজের যে নোটিশ দেওয়া ছিল সেটা কিন্তু দেখবে পুনরায় আবার 6 থেকে 10 ফেজের নোটিশটাই কিন্তু হবে, বা হয়তো একটু তারা আলাদা কিছু করতে পারে। আলাদা করলেও কিন্তু যেমন প্রসেস ছিল সেভাবেই চলবে, অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বীরভূম যারা তার মধ্যে ছিলে তারা কিন্তু অ্যাক্টিভ থাকো, সবাই অ্যাক্টিভ থাকো। সবাইকে পড়তে হবে, সবাইকে জানতে হবে, সবাইকে বুঝতে হবে যে জিনিসটা কী হতে চলেছে। এখন নতুন সরকার নতুনভাবে সব কিছু পদক্ষেপ নেবে, তো কেমনভাবে শুরু হবে সেটা তাদের উপরেই সব কিছু নির্ভর করবে। তো প্রথমত আমাদের দেখতে হবে যে পর্ষদ সভাপতি কবে নিযুক্ত হচ্ছে। তো যেহেতু আমি আমার তরফ থেকে বলছি যে যেহেতু আগের 5th ফেজ নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত হয়ে গেছে, এবার 6 ফেজে হয়তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। মানে তাহলে যে প্রসেস চলছিল সেই প্রসেসে চলবে, কোনো রকম প্রসেস আটকাবে না। আর একটা তোমাদের সঠিক বলে দিই যে ইন্টারভিউ কিন্তু যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকেই হবে, কোনো রকম নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে না। ইন্টারভিউতে যেমন 50 নাম্বারের যে গ্যাজেট ছিল সেই গ্যাজেট অনুসারেই হবে। 2016 সালে যেমন গ্যাজেটে রয়েছে যা কিছু রয়েছে, যেখানে মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, ডিএলএড ট্রেনিংয়ে 15, টেটে 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি 5 এবং ইন্টারভিউ প্লাস ডেমনস্ট্রেশনে 5, 5, 10, এই 50 নাম্বারের নিয়েই কিন্তু আমাদের প্যানেল তৈরি হবে। কোনো রকম কোনো চেঞ্জ হবে না, আমাদের রিক্রুটমেন্টটা এইভাবেই হবে। পরবর্তীতে কি হবে সেটা আমাদের জানা নেই, সেটা সরকার ঠিক করবে কেমনভাবে হবে। তবে আমাদের 2025 সালের রিক্রুটমেন্ট কিন্তু 2016 সালের গ্যাজেট অনুসারেই হচ্ছে এবং হবে, এবং যদি ঠিকঠাক সব কিছু হয়ে যায় তাহলে 2027 সালের জানুয়ারিতেই তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাদের হাতে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু ওই 13,421টি যে ভ্যাকেন্সির জন্য যে লড়াই করছো তাতে যদি তোমাদের প্যানেল লিস্টে তোমরা নাম আনতে পারো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু জবটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে করবে, এবং ততক্ষণের জন্য আমার যে আগের ভিডিওগুলো সেগুলো দেখতে থাকো। সেখানেও কিন্তু আমি তোমাদের অ্যানাউন্স ডিএলএড আর প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেটা সম্পর্কে বলেছিলাম, এবং আমি তোমাদের খুব শীঘ্রই আমাদের ভ্যালিড ক্যান্ডিডেট জেনারেল কত আছে, এসটি কত আছে, এসসি কত আছে, ওবিসি কত রয়েছে, পিডাব্লিউডি কত আছে, ইডাব্লিউএস কত আছে, সমস্ত প্যারা টিচার কত আছে, এই সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়াল কতটা থাকতে পারে বা কতটা পরিমাণে তারা রয়েছে ভ্যালিড, সেই সম্পর্কে আমি তোমাদের একটা ভিডিও এর পরেবারে নিয়ে আসব। তো ততক্ষণের জন্য বাই বাই।